এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যেখানে ঋক, সাম, যজু, অথর্ব এই যে চারটি বেদ, সেই বেদের সামবেদের মধ্যে যে শাখা, তাণ্ড শাখার অন্তর্গত তলবকার শাখা, সেই তলবকার শাখার মধ্যে আমরা এই কেনোপনিষদটি পাই। তো এই কেনোপনিষদ, যেটি তলবকারও বলা হয়, সেই তলবকার শাখার কেনোপনিষদটি আমরা আলোচনা করছি। এই উপনিষদটি যে কেনোপনিষদ, এটি কিন্তু নামকরণ করা হয়েছে কেন? যেমন এই তলবকার যে বলা হলো, ঋষি তলবকার এই যে উপনিষদটি, তিনি সেটিকে পরম্পরাক্রমে বহন করে চলেছিলেন। এখন উপনিষদের নাম যখন করণ করা হবে, নাম দেওয়া হবে, তো তখন তাকে আমরা পার্টিকুলারলি বুঝবো কি করে, সেটি বোঝানোর জন্য বিশেষ করে এই উপনিষদটি প্রথম মন্ত্রের প্রথম শব্দটি দিয়েই এটি কেনোপনিষদ হয়েছে। যেমন নাকি ঈশোপনিষদটিও এরকম, সেখানে ঈশা শব্দ থেকে ঈশোপনিষদ, এইভাবেই এখানে কেনোপনিষদ, এবং যথার্থ রূপেই এটার সিগনিফিকেন্স রয়েছে। কারণ কেনো কথার অর্থ হচ্ছে মানে ওয়াই, কেন, এইরকম যে প্রশ্নসূচক যে শব্দ, সেটি দিয়ে শুরু হয়েছে বলেই এই উপনিষদটির জন্য যথার্থ নামকরণ হয়েছে কেনোপনিষদ। আমরা মোটামুটি এর শান্তি মন্ত্রের অর্থ এর আগের দিন বলেছি, এবং এই উপনিষদ সম্পর্কে মোটামুটি একটা ছোট্ট আমরা ইন্ট্রোডাকশনও দিয়েছি। এখন এই যে উপনিষদ যা আমরা একের পর এক পড়ছি, এই উপনিষদগুলো কেন পড়ছি? প্রশ্ন আসতে পারে না যে আমরা তো ভগবদ গীতা পড়েছি, ঠাকুরমা স্বামীজির কথাও খানিকটা খানিকটা করে পড়ছি, বিবেক চূড়ামণি পড়ছি, এসব তো পড়ছি, তাহলে এই যে উপনিষদগুলো রয়েছে, এত উপনিষদগুলো, একের পর অনেক উপনিষদ, কেন এই উপনিষদগুলো এত? ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটি উপনিষদের লক্ষ্য কিন্তু ব্রহ্মবস্তু। এই ব্রহ্মবস্তু লাভের জন্যই কিভাবে তাকে লাভ করা যাবে, এক এক উপনিষদ এক একভাবে আমাদেরকে সেই দিকেই নিয়ে যাচ্ছে। মূল বিষয় কিন্তু একই, কিন্তু তার উপস্থাপনা, বক্তব্য, আর্গুমেন্ট এগুলো তফাৎ রয়েছে। তাই এই উপনিষদটিও অন্যান্য উপনিষদের মতোই ডায়ালগ ফর্ম। ডায়ালগ ফর্ম মানে গুরু শিষ্য থাকবে। এখানে সরাসরি গুরু বলছেন এরকম নেই, কিন্তু ডায়ালগের ভেতরে আমরা ধরে নিতে পারবো, কথোপকথন বা মন্ত্র যখন পড়বো সেখানে আমরা ধরে নিতে পারবো। তার মানে একজন ঋষি রয়েছেন, তার কাছে শিষ্য এসে উপস্থিত হয়েছেন, দিয়ে তিনি এই প্রশ্নগুলো করছেন। এই প্রশ্নগুলো যুগ যুগ ধরে মানুষের নিজের মনের প্রশ্ন বলেই সেই প্রশ্নগুলো সর্বাত্মক হয়েছে। তাই সেগুলো আমরা হাজার হাজার বছর পরেও আজ সমান গুরুত্বের সঙ্গে চর্চা করছি। এখন প্রশ্ন যে তাহলে এই যে ব্রহ্ম উপনিষদের প্রতিপাদ্য বিষয়, তাই উপনিষদকে বলা হয় ব্রহ্মবিদ্যা। সরাসরি ব্রহ্ম বিষয়ক কথা এখানে বলা হয় বলেই এটি হলো ব্রহ্মবিদ্যা। তার মানে দেখুন, যখন আমরা পরাবিদ্যার কথা বলবো, দু রকম হলো, অপরাবিদ্যা আর পরাবিদ্যা। তাহলে এই অপরাবিদ্যা আর পরাবিদ্যা, এই যে দুটো শ্রেণী বিন্যাস করা হয়েছে, কিসের সাপেক্ষে, কোন দিক থেকে? পরা মানে হচ্ছে শ্রেষ্ঠ, তাহলে পরা মানে হচ্ছে ব্রহ্মবিদ্যা। বেদের যে জ্ঞান তাকে আমরা বলছি পরাবিদ্যা। সেই পরাবিদ্যাকে সাহায্য করার জন্য অপরাবিদ্যা রয়েছে। তাই অপরাবিদ্যাটাকে মূল্যহীন এরকম ভাবার কোনো মানে নেই যে ওটা অপরা, ঠিক আছে ওটা বাদ দিয়ে দাও, নো। তাই ওটাও প্রয়োজন রয়েছে।
যখন বেদ আমরা পাঠ করতে যাব তখন দেখবেন এই সমস্ত জিনিসগুলো এসে যাবে। তাই আমরা বোর্ডে লিখেছি দেখুন, বেদাঙ্গ। হ্যাঁ, বিশেষ করে সরস্বতী পুজোর সময় আপনাদের এই কথাটা নিশ্চয়ই মনে পড়ে যায়, তাই না? বেদ বেদাঙ্গ, হ্যাঁ, বিদ্যা স্থানেভ্য, হ্যাঁ এই বছর, কিন্তু স্থানে ভয় বছর, ভয় বছর মানে ওখানে ভয় হয়ে যাবে। বিদ্যা স্থানেভ্য এ বছর, হ্যাঁ, ওটা যখন এ বছর না হয় ওখানে হয়ে ভয়ে বছর হয়ে যায়, বিদ্যা স্থানে ভয় ন। সো পয়েন্টটা হচ্ছে বেদা বেদাঙ্গ। বেদ তো চারটে আমরা গড়গড় করে বলে দিতে পারবো, তাই না? চারটে বেদ ঠিকঠাক সবাই বলতে পারবো। কি? ঋক, সাম, যজু, অথর্ব। এই অথর্ব মানে এটা ভাববেন না যে সো এটা সামথিং ইনফিরিয়ার। নো, নামটা এরকম একটু অথর্ব অথর্ব শুনে কারো কারো হয়তো একটু ভাব হতে পারে যে এই বেদটা বোধহয় একটু মানে ইনফিরিয়ার টাইপের। অথর্ব তো হ্যাঁ বেড রিটেন, না এটা ওরকম নয়। অথর্ব হচ্ছে একমাত্র ব্রহ্মকেই বোঝানো হয়, তাই না? একমাত্র ব্রহ্মই হচ্ছেন সর্বকালীন অথর্ব, কারণ তাকে দিয়ে কোনো কাজ হবে না, সেই জন্য তিনি অথর্ব। সো অথর্ব মানে কিন্তু ব্রহ্মকেই বোঝায়। তাই অথর্ব ইজ নট সামথিং ইনফিরিয়ার, বোঝা গেছে না? এনিওয়ে, সো এখন হচ্ছে যেটি আমরা দেখব বেদাঙ্গ। এটা অন্য প্রসঙ্গে আলোচনা হয়েওছে, তবু হয়তো আপনাদের আরেকবার রিক্যাপ হয়ে যাবে। এখানে হচ্ছে বেদাঙ্গ হলো 6টি, তাই না? ঠিক আছে, শিক্ষা, এই শিক্ষা বা শিক্ষা এটাকে কি বলা হবে না, বেদের যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলো উচ্চারণের এক একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা আমরা এই শিক্ষার দ্বারা শিখতে হবে। তাহলে শিক্ষা আমরা কি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে বেদ মন্ত্রগুলোকে উচ্চারণের একটা স্টাইল, একটা ধরন সেখানে রয়েছে। দেখবেন যে কোনো মন্ত্রগুলো আমরা পড়ছি না, আপনি যখন ঈশোপনিষদটা একটু নিশ্চয়ই শুনেছেন আপনারা, তো সেখানে দেখবেন মন্ত্রগুলো যখন বলা হয়েছে সেখানে অনুসারের জায়গাটা একটু অন্যভাবে উচ্চারণ করা হয়েছে। হ্যাঁ, ঈশা ওয়াস্যম ইদগম, ইদগম, ইদম শব্দটা হচ্ছে ইদম, কিন্তু অনুসারটা উচ্চারিত হচ্ছে ইদগম, গম বলে। এই যে গম উচ্চারণটা হয়েছে ওখানে, ওটা হচ্ছে ওই উপনিষদটির বা ওই বেদের স্টাইল, ধরন হচ্ছে। কারণ কি, যখন দেখবেন এই যে আমরা বেদগুলো এখন বলছি, এক এক সম্প্রদায় এক এক রকম বেদকে ফলো করে। আপনি দক্ষিণ ভারতেও যদি যান বা উত্তর ভারতের যে কোনো জায়গায় দেখবেন এক একটা বেদ তারা ফলো করে। নামবদ্রী ব্রাহ্মণ যারা আছেন তারা অথর্ববেদটা ফলো করছেন, ওখানে আরো আছে যজুর্বেদ ফলো করছেন, এক একটা সম্প্রদায় আছেন তারা যজুর্বেদ ফলো করছেন। ফলে এই যে সম্প্রদায় ভিত্তিক বেদগুলো ফলো করে চলেছেন তারা সবাই ব্রাহ্মণ, কিন্তু আলাদা করে বুঝবো কি করে, তাই না? যেমন ধরুন আমরা কি করি, ধর্ম যাপনের জন্য এক একটা তিলক ব্যবহার করি, স্পেশাল তিলক দেখেই আমরা বুঝে যেতে পারি যে উনি ওই সম্প্রদায়ভুক্ত। কেউ এরম করে করে, কেউ এদিকে করছে, কেউ এরম করছে, তাই অনেক রকম রয়েছে। ফলে এটাও ঠিক ওই রকম। তো যখনই একজন বেদ পাঠ করছেন আপনি তার উচ্চারণ ধরন দেখেই বুঝে যাবেন ইনি এই বেদীয়, কারণ সেখানে তো ওরকম আর কোনো কিছু ছিল না। ধরুন এখন আপনি লোগো ব্যবহার করেন, অমুক ব্যবহার করেন, তো এখনো সেই লোগো টোগো ওসব তখন ছিল না। ফলে ওটাই হচ্ছে একরকম সিগনেচার টিউন। ওই সিগনেচারটা দেখেই আপনি বুঝে যেতে পারবেন যে ও এরা হচ্ছে এই বেদের ফলোয়ার্স। একদম পরিষ্কার হয়েছে না? সো এই যে জিনিসগুলো, তাহলে আমরা শিক্ষা থেকে এটা বুঝে গেলাম। এবারে আরেকটা রয়েছে, সেটাকে বলা হবে কল্প। কল্প, শিক্ষা, কল্প। সো কল্পটা কি? কল্প হচ্ছে যে যাগযজ্ঞ যে করা হবে তার পদ্ধতিগুলো ওখানে থাকবে। বেদের মধ্যে যাগযজ্ঞ কথাটা রয়েছে, কিন্তু তার পার্টিকুলার যে কিরকম ধরন, এগুলো বেদাঙ্গ থেকে জানতে হবে। হ্যাঁ, এগুলো ডাইরেক্ট বেদের মধ্যে জিনিসটা নেই, কিন্তু বেদাঙ্গ থেকে এটা রয়েছে। তো সেই জন্য যজ্ঞ কিভাবে করতে হবে তার এইসব ব্যাপারগুলো ওখানে বিস্তারিত রয়েছে। আর রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ, ব্যাকরণটা আমরা বুঝি, এটা ভাষার ঠিকঠাক করে লেখার যে পদ্ধতি সেগুলোকে ব্যাকরণ বলে। ওখানেও একটা বৈদিক ব্যাকরণ রয়েছে, সেটা হলো ব্যাকরণ। নিরুক্ত বলে একটা ব্যাপার রয়েছে। এখন এই নিরুক্ত ব্যাপারটা কি,
আমরা আমরা ইংলিশে যেমন ধরুন একটা যদি অভিধান বুঝি, থিসারাসও বুঝি, তাই না? অভিধানের মধ্যে শব্দের অর্থ লেখা আছে। আগে আগে একটু পুরনো সময়কার যদি অভিধানগুলো দেখেন, রিসেন্টলি অভিধানগুলোতে আর এরকম নেই, আর এখন অভিধানের কেউ ব্যবহারও করছে না। আমি রিসেন্টলি ছেলেদের মেয়েদের সঙ্গে কথা বললাম, মানে যারা স্কুল গোয়িং এখন, বলছে না 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 এইগুলো আমরা এখন ব্যবহার করি না। কেন তোমরা ব্যবহার করো? এগুলো সব এখন পুরনো হয়ে গেছে, আমরা সব গুগলে সব সব গুগলেই সব পেয়ে যায়, ফলে ওরা ওখানে যায়। কিন্তু একটু আগেকার দিনে যদি আপনি ডিকশনারি দেখেন, ওটা দেখতে পাবেন যে কোনো ভাষা, ইংলিশ হোক, বাংলা হোক, সংস্কৃত হোক, সেখানে দেখবেন একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের মিনিং 2-4টে ওয়ার্ড পাশাপাশি দেওয়া থাকবে, তারপরে ওর রুটটা দেওয়া থাকবে, ওটা কোথা থেকে এসেছে, ওর মূল শব্দটা কি, এটা দেওয়া থাকবে। প্রশ্ন হচ্ছে যে এইটা জানা থাকলে তাহলে আপনি শব্দটার যে পরিবর্তন রূপটা হয়েছে, মূলটা কোথায়, এটাকে ধরতে পারবেন। এখন অত গভীরে কেউ আর নিয়ে ভাবে না বলে ভাষাটাও ওরকম ভাষা ভাষা হয়ে গেছে। কোথাও একটা আমরা যে কোনো একটা ভাষা ব্যবহার করে দিলাম, তার রুটটাও জানি না, কিছু না, এরকম। কিন্তু বেদের যে সমস্ত শব্দগুলো, তার উৎসটা কোথায়, রুটটা কোথায়, এইগুলোকে দিয়ে তার অর্থ প্লাস তার যে রুটটা, এটা যেখানে বলা হতো তাকে বলা হয় নিরুক্তা। আচ্ছা, নিরুক্তা, এটা হলো নিরুক্তা। আর দুটো বাকি আছে, কি আছে? ছন্দা, জ্যোতিষ। জ্যোতিষ অ্যান্ড ছন্দা। ছন্দটা আমরা লৌকিকভাবে জানিও। ছন্দ মানে হচ্ছে যেখানে দুটোর সঙ্গে একটা মিল, তো এই মিলটাকে নিয়ে একটা ছন্দ তৈরি, ইংরেজি বললে মিটার। তো এই ছন্দ ব্যাপারটা সেখানে শেখানো হয়েছে, কি ব্যাপার, কত কিভাবে যাচ্ছে, এগুলো সব শেখানো হয়। তার মানে এই যে আমরা এখন পড়ি না, দেখুন উদাত্ত, অনুদাত্ত ইত্যাদি ইত্যাদি বলছি, সরিত্বাৎ, এই জিনিসগুলো নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে। আর পরে যেটা থাকে জ্যোতিষ, মোটামুটি একটা, এই শব্দটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত আছেন। জ্যোতিষে আসলে দরকার হয়েছিল যাগযজ্ঞের সময়টা নিরূপণের জন্য, কোন সময়ে যজ্ঞটা করবে, তার ফলে তার ফলটা তফাৎ হবে, এইসব ব্যাপারগুলো সেখানে ঠিক করা হয়। ফলে একটা রাফ আইডিয়া আমরা পেয়ে গেলাম কিসের সম্বন্ধে? বেদান্ত সম্বন্ধে, বেদাঙ্গ সম্বন্ধে। বেদান্ত নয়, বেদাঙ্গ, হ্যাঁ, বেদান্ত মানে উপনিষদ, এটা হচ্ছে বেদাঙ্গ মানে অঙ্গ, মানে বেদকে পড়াশোনা করার জন্য এগুলো হচ্ছে সহায়ক, বেদাঙ্গ, রাইট? তাহলে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই হচ্ছে 6টি বেদাঙ্গ। হচ্ছে তো এই যে ধরুন আমরা উপনিষদ পড়ছি, বা আপনি বেদাঙ্গ সহিত যে পড়া এবং অপরা, এই দুটোর অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচ হচ্ছে যখন আপনি অপরা বিদ্যা লাভ করছেন, সেই অপরা বিদ্যার দ্বারা আপনি লৌকিক জ্ঞান লাভ করেন। অনেক রকম তার শাখা প্রশাখা নানা রকম রয়েছে, সেগুলো দিয়ে আপনি একটা জ্ঞান লাভ করছেন, এই জগতের জ্ঞান লাভ করছেন, ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর জ্ঞান লাভ করছেন। তাহলে মেন এখানে যে জিনিসটি দাঁড়াচ্ছে, যত আমরা অপরা বিদ্যা দেখব, তার যত শাখা প্রশাখা যাই থাক না কেন, সমস্তগুলো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য কথার ভেতরে কি আছে? ইন্দ্রিয় দিয়ে বোঝা যায়। আপনি চোখ দিয়ে দেখছেন, নাক দিয়ে শুনছেন, নাক দিয়ে শুনে না কেউ, তাই না? কান দিয়ে শুনছেন, ঠিক আছে না? যা কিছু আপনার করবো এটা করছেন। তাহলে আপনি একটা যে কোনো সাবজেক্ট পড়বেন, সেটা একটা বই আছে, সেটা নিয়ে আপনি পড়ছেন, দিয়ে আপনি বুঝে যাচ্ছেন যেটা এই রয়েছে, ওটা ওই রয়েছে, বা যেটা প্র্যাকটিক্যাল হয় সেখানে প্র্যাকটিক্যাল করে আপনাকে শেখানো হচ্ছে, আপনি বুঝে যাচ্ছেন। তার মানে ইন্দ্রিয় দিয়ে আপনি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছেন, সেটা একটা নলেজ আপনি গেইন করছেন, রাইট? তাহলে পরাবিদ্যা কাকে বলা হবে? পরাবিদ্যা বলা হবে যেখানে ইন্দ্রিয় গ্রাহ্য নয়। ইন্দ্রিয় গ্রাহ্য নয় মানে ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা বুঝছি, তাহলে ব্যাপারটা কিন্তু স্থূল। ইন্দ্রিয় দিয়ে যা আমরা বুঝি সেটা স্থূল বিষয়। ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন যে বিষয়, এইটি হচ্ছে বেদান্তের পরিসর, এটাই হচ্ছে বেদান্তের জায়গা। তাহলে বেদান্ত আমরা সেই বিষয়গুলো সম্পর্কেই পাবো যেটা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়। হলো, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নিয়ে বেদকে আমরা প্রামাণ্য ভাববো না। বেদ হচ্ছে অলৌকিক বিষয়ের জন্যে প্রামাণ্য,
দেখুন এই জিনিসগুলো একদম সুন্দর সুন্দর বেসিক জিনিস, কিন্তু মনে রাখতে হবে, তা নাহলে এটা হবে না। তার মানে ধরুন বেদে যদি এরকম একটা কোনো কথা থাকে যেটা আপনার লৌকিক যে অনুভব তার থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটা আপনাকে ধরুন ওখানে মেডিকেল সায়েন্সের একটা কথা বলা হয়েছে, হ্যাঁ, তো ওই মেডিকেল সায়েন্সের বিষয়টা মেডিকেল সায়েন্স দিয়েই বুঝতে হবে, ওটার জন্য মেডিকেল সায়েন্স ইজ দ্য অথরিটি, বেদ ইজ নট দ্য অথরিটি। আচ্ছা, কিন্তু বেদ কোনটা নিয়ে কথা বলছে? পারমার্থিক ব্যাপার নিয়ে কথা বলে, যেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয় সেই বিষয় নিয়ে কথা বলে, এটাতে কিন্তু বেদ অথরিটি। আপনি বলবেন না মেডিকেল সায়েন্সে তো এই বলেছেন, নন মেডিকেল সায়েন্সটা আমরা এখানে দেখবো না, মেডিকেল সায়েন্সটার পরিসর হচ্ছে ওটাই, রাইট? একদম পরিষ্কার হয়েছে। এইবারে এই উপনিষদগুলো যে আমরা পড়ছি, একটু আগে বললাম যে উপনিষদগুলো তাহলে কি করছে আমাদেরকে, না আমাদের যে ব্রহ্ম বিষয়ে বা আত্ম বিষয়ে শব্দগুলো কিন্তু এক, যাকে আমরা ব্রহ্ম বলি, আত্ম বলি, আবার যখন আমরা ভক্তির দিক থেকে ঈশ্বর বলছি, এগুলো একই জিনিসকেই বোঝানো হয়, কিন্তু তার টেকনিক্যালি একটু আলাদা আলাদা ব্যাপার। এইগুলো আমরা যদি খুব গ্রস হইতে দেখি তাহলে মোটামুটি আমাদের সবটাই একই রকম। তো এইগুলোর ভেতরে তাহলে কেন এই ব্যাপারগুলো হচ্ছে, কি প্রত্যেক উপনিষদ কেন এই কথাগুলো বলছে, বা কেনই বা আমরা উপনিষদ জ্ঞানের জন্য ইন্টারেস্টেড হব, তাই না? দেখুন এগুলো যখন আমরা যে উপনিষদটা পড়েছি সেখানে আমরা বলেছি, বাট এখন যখন আমরা কেন পড়তে যাচ্ছি তখন আমাদের এইগুলো আরেকবার মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে কেন আমি ইন্টারেস্টেড হব এই বিষয়গুলোর ব্যাপারে। খুব লজিক্যালি যদি আমরা চিন্তা করি, দেখুন আপনি লেখাপড়া শিখেছেন, আপনি জগৎটাকে দেখছেন, অনুভবের ভেতর দিয়ে যতটা যা করবার সবটা অনুভব করছেন। এখন আপনি কি বুঝছেন? আপনার এই সিদ্ধান্ত হয়েছে, ধরুন আমি একটা বিষয় পেতে চাই, প্রত্যেকের ভেতরে কি আছে? সুখের অনুভব থাকে না? সকলে আমরা সুখ পেতে চাই। তো সেই সুখটা পাওয়ার জন্য আপনার যা যা করবার তা আপনি করেছেন। ধরুন আপনার মনে হয়েছে যে অর্থ পেলে আমি সুখী হব, তাহলে আপনি কি করেছেন? পড়াশোনা করে অর্থ উপার্জনের চেষ্টা করেছেন, তাকে যতটা করা যায় করেছেন। বাট এটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সম্পূর্ণ বিষয়টি আপনার হাতে নেই। কেননা ধরুন যদি সুখ ব্যাপারটা সবটাই আপনার হাতে থাকতো তাহলে আমরা সকলেই চাইলেই সুখ অনুভব করতে পারতাম, তা তো হয় না। আপনি ধরুন আপনার সুখের সামগ্রীগুলোকে জোগাড় করলেন, কষ্ট করে হোক যে করে হোক সুখের সামগ্রী জোগাড় করলেন, কিন্তু সুখের সামগ্রী পাওয়ার পরেও আপনি সেগুলোকে থেকে খুব সুখ পাচ্ছেন না, হয় না এরকম? ভাবলেন আপনি সবগুলো পেলে সুখটুক পেয়ে যাব, কিন্তু তারপরে দেখা গেল যে না, এগুলো সুখ নয়, অসুখই নিয়ে আসছে হয়তো। এখন প্রশ্নটা তাহলে এইখানেই দাঁড়াবে যে যে বস্তুগুলো আমি পাওয়ার জন্য ইচ্ছে করেছিলাম, আমি যেগুলোর জন্য অনেক পরিশ্রম করেছি, সেই বস্তুগুলো পেয়েও আমি সুখী হতে পারছি না কেন? তাই না? এই প্রশ্নটা আসবে আমাদের। এটাই উপনিষদ আমাদের কাছে সিদ্ধান্ত দেবে যে তুমি যে জিনিসগুলো বাইরে জোগাড় করে নিয়ে এলে, যেগুলোকে তুমি সুখের সামগ্রী ভাবলে, তার মানে আমরা মডিফিকেশনটা কোথায় করছি? আউটার ওয়ার্ল্ডে করছি। সো আউটার ওয়ার্ল্ডের মডিফিকেশনের দ্বারা তুমি যে সুখানুভূতিটা করবে ভাবলে, এটা ওখানে হবে না। মানে মানে তোমার মেন্টাল কন্ডিশনের উপরে সুখটা নির্ভর করছে। অবজেক্টগুলো যেমনই থাকুক না কেন, তুমি যদি মেন্টালি ঠিকঠাক না হও, মডিফিকেশনটা যদি এখানে না হয়, তাহলে তুমি সুখটা অনুভব করতে পারবে না। দিস ইজ দ্য মেন পয়েন্ট। এইখানেই আমাদের চিন্তাটা কাজে লাগে। আপনি ধরুন একটা গাড়ি করলে সুখী হবেন ভেবেছেন, বাড়ি করলে সুখী হবেন ভেবেছেন, দ্যাট ইউ আর ডুইং, নো ইটস ওকে, কিন্তু এটা করেও আপনি বুঝতে পারছেন যে না, হচ্ছে না, তো আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে না, তখনই আপনার মনে হবে যে নো, তাহলে মডিফিকেশনটা ওখানে করলে হবে না, এখানে একটা কোথাও করতে হবে চেঞ্জেসটা। দেখুন এই দুটো জিনিস যদি ঠিকঠাক ভাবে কাজ না হয় তাহলে সুখানুভবটা হবে না। এই যখনই আপনি আউটার ওয়ার্ল্ডের জন্য মডিফিকেশনটাকে ভাবছেন, ইউ আর ওয়ার্ল্ডলি। আর যখন ইনার ওয়ার্ল্ডে মডিফিকেশনটা ভাবছেন, ইউ আর স্পিরিচুয়াল। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। অনেকে দেখুন ওটাই করে যাচ্ছে না। বিজ্ঞান কি করছে? বহির্বিজ্ঞান, নো, এটা হচ্ছে ওয়ার্ল্ড, সো এটার জন্য যতটা হ্যাপিনেস পাওয়া যায়, প্লেজার পাওয়া যায়, তার জন্য আমরা কাজ করছি। ইয়েস, দ্যাট ওয়ে। কি করছে? আপনি হেঁটে হেঁটে যেতেন, এখন গাড়ি আবিষ্কার করেছে। আপনি কষ্ট পেতেন, এসি লাগিয়ে দেওয়া হচ্ছে। সো দে আর ডুইং।
কিন্তু তবুও আপনি এসিতেও হচ্ছে না, হ্যাঁ না? আগে ঘেমে ঘেমে ঘুমোতেন, তাতেও মনে ভালো লাগছিল, এখন এসিতে ঘুমেও ঘামছেন, তাই না? তো তার মানে কোথাও একটা আছে যে মডিফিকেশনটা ওখানে করলে সমাধানটা হবে না, ভেতরে আমার করতে হবে। এইখানেই তখন আসবে যে ওই যে ভ্যারিয়েবলস গুলো যা যা ওখানে চেঞ্জেস হয়ে যাচ্ছে, সেখানে মডিফিকেশনটা যতটা করা যায় করার পরেও আমরা দেখতে পাচ্ছি মানে হ্যাপিনেসটা আসছে না। বাট আমরা কি হ্যাপিনেস চাই? দেখুন, এই হ্যাপিনেসের ব্যাপারও আমাদের রয়েছে। আমরা চাই হ্যাপিনেস যেটা এন্ডলেস, অনেকটা সমান, শুধু নয় একেবারে পার্মানেন্ট। আমরা এই একটা হলো তারপরে এরকম না, হ্যাপিনেস, পার্মানেন্ট হ্যাপিনেস আমরা চাই, মানে উইদাউট এনি ব্রেক চলবে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। দেখুন এই প্রশ্নগুলো আছে কিনা। তার মানে আপনি আমি যে সুখটা চাই সেটা কখনো টাইম বাউন্ড হলে চলবে না। হ্যাঁ, আজকে সুখ হলো কালকে নেই, না 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 না, এরকম না। তাহলে একটা টাইম বাউন্ড ছাড়া সব সময়ের জন্য সুখ হবে, এইটা চাই। আবার আনকন্ডিশনাল, বাইরে যে সুখগুলো পাচ্ছি এটা সব কন্ডিশনাল। তার মানে বাইরের বস্তুর কন্ডিশন, এট দ্য সেম টাইম আপনার মেন্টাল কন্ডিশন, দুটোর সঙ্গেই ডিপেন্ডেন্ট। এইগুলোকে বাস্তবিক সুখ বলা যায় না। তাহলে যেটা কন্ডিশনাল হ্যাপিনেস, সেটা আদৌ হ্যাপিনেসই নয়, কন্ডিশনাল নয়। ধরুন আপনি রেন্টেড হাউসে আছেন, কোনো সুখ আছে? কখন এসে আপনার এই টাকা দাও, টাকা দূর মশাই আমি এখন ঘুমোচ্ছি, তাই না? দেখুন কন্ডিশনাল হ্যাপিনেস ন, যতই হ্যাপি আপনি থাকুন কন্ডিশনাল। সো মানুষ কি চায়? কন্ডিশনাল হবে না, হ্যাপিনেস, ইটারনাল হ্যাপিনেস। ইয়াস, এইটাই আমি চাই। এটা আপনি নয়, প্রত্যেক মানুষ এটা চায়। সেই হ্যাপিনেস কি আচ্ছা পাওয়া সম্ভব? মনে প্রশ্ন আসতে পারে না যে আচ্ছা এটা তো বলেছে, বাট এটা কি সত্যি সম্ভব? কোনো কন্ডিশন ছাড়া হ্যাপিনেস আসবে? ইয়েস, এর উত্তর সরাসরি হচ্ছে ইয়েস। ওয়াই? তাহলে যে মডিফিকেশনগুলো আমরা বাইরে করে হ্যাপিনেসটাকে আর্ন করছি, সেটা হচ্ছে কন্ডিশনকে চেঞ্জ করে দিচ্ছি। মানে সিস্টেমগুলোকে যে যে যার উপর নির্ভর করে সেগুলোকে আমরা একটা একটা অর্ডারে নিয়ে এলে তবে আমি ভাবছি আমি হ্যাপি। কিন্তু এই অর্ডারটা যে কোনো সময় ডিসঅর্ডার হয়ে যেতে পারে, পারে কি না? এনি টাইম হতে পারে। তাহলে আমরা হ্যাপিনেসটা কেন? দেখুন আমাদের ভেতরে অবস্থাটা কি, আমরা চাইছি আমরা সব সময়ের জন্য সুখী থাকব। তাহলে এক্সপেকটেশন হচ্ছে সব সময় সুখী থাকা, ভালো কথা। আর এখানে যে জিনিসটা হচ্ছে এটা চেঞ্জিং, অলওয়েজ চেঞ্জিং। সো যে জিনিসটা চেঞ্জ হয়ে হয়ে চলেছে, আমরা কিন্তু ওই চেঞ্জ জিনিসটাকে মেনে নিতে পারছি না, তখনই আমাদের ভেতরে আনহ্যাপি তৈরি হচ্ছে, হচ্ছে কি না? তাহলে একটা জিনিস চেঞ্জ হয়ে 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 চলেছে, বাট আমরা এটা চাই না। হি বাবা, বুড়ো হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে, লোকে কি বলবে। হ্যাঁ, সো নো নো নো, আই ডোন্ট লাইক দিস, হ্যাঁ, ওল্ড এজ চাই না। দেখুন আমি চাই না, বাট এটা ঘটছে। এইখানেই হচ্ছে আমাদের দুঃখের হেতুগুলো তৈরি হচ্ছে। সো যত রকম এখানে চেঞ্জেস গুলো হয়ে হয়ে চলেছে, বাট আমরা এটাকে চাই না, মেনে নিতে পারছি না। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ আনহ্যাপিনেস। এখন প্রশ্ন, যে প্রশ্নটা আগে করেছি সেটা হচ্ছে এই, তাহলে এমন কি কোনো ব্যাপার আছে যে যেখানে আনকন্ডিশনাল হ্যাপিনেসকে ফিল করা যায় কোনো শর্ত ছাড়াই? টাইম, স্পেস, কাজেশন, বিয়ন্ড অল দিস থিংস, কোনো পয়েন্ট আছে যেখানে আমরা হ্যাপিনেসকে ফিল করতে পারি? উপনিষদ বলছেন আছে, এটাই আছে। তার মানে যে যে শর্তগুলো, কন্ডিশনগুলোর ওপরে আমরা নির্ভর করে রয়েছি, সেই কন্ডিশনের বাইরে যেতে হবে, তাহলেই তুমি দেখতে পাবে যে একটা এমন অবস্থা তুমি লাভ করতে পারবে যাতে তুমি সর্বদাই সুখী থাকতে পারবে। সেই জায়গাটিকে কি করে আমরা খুঁজে পাবো? কেনোপনিষদ আমাদের সেই অ্যাপ্রোচের দিকে নিয়ে যায়। দেখুন আমরা কঠোপনিষদে আত্মতত্ত্বের কথা জেনেছি, নচিকেতা যমরাজের কাছে গিয়েছেন, কি আত্মা, সেখানে নানাভাবে সেটাকে বোঝানো হয়েছে, কত সুন্দরভাবে বলা হয়েছে।
এখানেও সেই জিনিসটাকে বলা হবে, কিন্তু ঢংটা একটু অন্যরকম, স্টাইলটা একটু আলাদা। আমরা বোধহয় এবারে কেন বর্ষণটা পড়তে পারবো। দেখুন এই উপনিষদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কেন কি এটা আমরা বলেছি যে আচার্য শঙ্কর এটার দুটো ভাষ্য লিখেছেন, তাই না? বাক্য ভাষ্য আর পদভাষ্য। তো এই যে পদভাষ্য দুটো ভাষ্য লিখেছেন তিনি, তার মূল কারণ হচ্ছে যে একটা লেখার পরেও তিনি ঠিক স্যাটিসফাইড ছিলেন না, তিনি আরো একটা কিছু লিখতে হবে। সেই জন্য এই উপনিষদটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট্ট চারটে মাত্র খণ্ড, চারটে কিন্তু মন্ত্র খুবই কম, কিন্তু এটার গুরুত্ব অসীম। এখানে কিভাবে অ্যাপ্রোচটা হচ্ছে, শুধু আপনাকে থটটা কিভাবে এটা এখানে দেওয়া হয়েছে, আপনি যে কিভাবে সুন্দরভাবে চিন্তাটা করতে পারবেন সেই চিন্তার জায়গাটা খুলে দেওয়া হয়েছে। উপনিষদ আপনার কাছে না এক একটা দরজাকে খুলে দেয়, আপনার মনের চিন্তার দরজাটাকে খুলে দেয় উপনিষদ ভেতরে এই রকম একটা সুন্দর পাওয়ারফুল জিনিস আছে। এবং এই যে মন্ত্রগুলো এখানে লেখা হয়েছে, আমরা আগে বহুবার বলেছি, এই মন্ত্রগুলো কারোর কম্পোজ করা নয়। উপনিষদ যা সত্য সেই সত্যটাকে বলে দেয়, পরিষ্কারভাবে সত্যটাকে উদ্ভাসিত করে দিয়েছে। এটা কোনো লজিক্যাল ব্যাপার নয়, লজিক্যাল ব্যাপারটার জন্য ব্রহ্মসূত্র রয়েছে। উপনিষদ সত্যটাকে বলে দিয়েছে যে সত্যটা কি দেখো, সেই সত্যের কাছে আমরা এসে হাজির হয়েছি উপনিষদ। আমরা প্রথম মন্ত্রটি পড়ব, ভারী সুন্দর মন্ত্র, এবং এখানে প্রশ্ন এবং উত্তর এই স্টাইলে রয়েছে। একটু যদি বুঝে বুঝে পড়ি, আমরা যতটা সম্ভব চেষ্টা করব বিষয়গুলোকে সহজ করে বলা, এবং যতটা সম্ভব রিপিট করা যায় সেটা করতে থাকবে। তার ফলে কি হবে, জিনিসগুলো মনের মধ্যে ঢুকবে। দেখুন নাহলে না মাথার উপর চলে, এমনিতে একটা কঠিন ব্যাপার, উপনিষদ শুনলেই অনেকে ভয় পেয়েছে, এটা তো আছেই। তারপরে সংস্কৃত ব্যাপার, এসব খুবই থাকে। তবু আমরা চেষ্টা করব এর মধ্যে যে জিস্ট, যে ইনার মিনিংটা, এটাকে ধরা। প্রথমেই দেখুন ওম শব্দ রয়েছে, ওমটা তো যে কোনো মন্ত্রের প্রথমেই থাকে, সেটা ওম রয়েছে। ওম কেনেশিতং পততি প্রেষিতং মনা, কেন প্রাণ প্রথম প্রৈতি যুক্তা, কেনেশিতাং বাচমিমং বদন্তি, চক্ষু শ্রোত্রম কউ দেবো জুনক্তি। সুন্দর মন্ত্র। কি বলছেন একটু অর্থ দেখিনি। কেনে শীতং পততি প্রেষিতং মনঃ। সিম্পল, কেনে শীতম, তার মানে কেনা ঈশিতম, ঈশিতম প্রেষিতম, দুটো শব্দ আছে না? দেখুন, কেনে শীতম পততি প্রেষিতং মনঃ, তাহলে ঈশিতম, কেনা ঈশিতম, কার দ্বারা ঈশিত হয়ে, অভিলোষিত হয়ে, কে এটাকে তৈরি করছে বা কে এটাকে প্রেরণ করছে হয়ে, পাততি প্রেষিতং মনঃ। পাততি মানে ধরুন একটা বিষয়, চোখ যে দেখছে, চোখ একটা বিষয় দেখছে, এই যে দেখছে তো আমরা বলতে পারছি ঠিকই আছে, চোখ এটা জিনিস দেখছে, কিন্তু দেখার জন্যে কার প্রেরণার দরকার হয়েছে, এইটি এখানে একদম সরাসরি প্রশ্নটাকে তোলা হয়েছে যে কেনে শীতং পাততি প্রেষিতং মনঃ। চোখ তার অবজেক্টটাকে দেখছে, কান তার অবজেক্টটাকে শুনছে, তাহলে ইন্দ্রিয় এটা নয়, ইন্দ্রিয় হচ্ছে ব্রেনের মধ্যে ইন্দ্রিয়ের সূক্ষ্ম অবস্থা রয়েছে, কিন্তু সেটা কোনো মানে ওরকম কাটলে আপনি দেখতে পাবেন না, কিন্তু সেটা রয়েছে, তার জন্য এই যন্ত্রটা ফাংশন করছে। তাহলে এর সামনে অবজেক্ট হচ্ছে শব্দ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর ওখানে শব্দ স্পর্শ রূপরস গন্ধা। তাহলে এই যে অবজেক্ট, তত্ত্বত অবজেক্ট, সেই অবজেক্টের প্রতি ধাবিত হচ্ছে কি করে, সেই প্রশ্নটা এখানে প্রথম তুলে দেওয়া হয়েছে। কেনে শীতম পততি প্রেষিতং মনঃ। কেনে শীতম, কে এটাকে করছে, কার ইচ্ছেতে। তাহলে একটা উইল পাওয়ার আছে। চোখটা আপনি ওপেন করলেন, দৃশ্য এখানে এসে হাজির হলো, মনটা ওখানে যে সংযুক্ত হলে বিষয়টা আসছে, এই মনটাকে ওখানে সংযুক্ত করছে কে? বিকজ মাইন্ড ইজ ইনার্ট, জড়। তাহলে জড়টাকে কেউ তো কেউ চালাবে,
প্রশ্ন হচ্ছে এখানেই, কে এটা চালাচ্ছে, কার ইচ্ছেতে এটা হচ্ছে? এই প্রশ্নটা এখানে তুলে দেওয়া হয়েছে যে কার ইচ্ছেতে এটা হচ্ছে। কেন প্রাণ প্রথম প্রীতিযুক্ত, কেন প্রাণ, কেন মানে কার দ্বারা, কার নেতৃত্বে প্রাণ প্রথম প্রীতিযুক্ত। তো প্রাণ কার দ্বারা যুক্ত হচ্ছে? দেখুন, যখনই প্রাণ সংযুক্ত হয় তখনই আমরা জীবনের স্পন্দন অনুভব করছি, জীবনটাকে অনুভব করছি, প্রাণ সংযুক্ত হলো বলে। তাহলে এই যে প্রাণ সংযুক্ত হয়ে এই যে অনুভবটা করছেন, যে আমরা প্রাণটাকে অনুভব করছি, জীবনটাকে অনুভব করছি, আমরা জীবিত এটা অনুভব করছি, উই আর সেন্সিয়েন্ট সামথিং। সো এই যে সেন্সিয়েন্ট বলছি আমরা, তাহলে প্রাণটাও তো একটা বায়ু। তাহলে প্রাণকে কে প্রেরিত করছে? ইজ দেয়ার এনি ফোর্স, ইজ দেয়ার এনি পাওয়ার? এইটাই এখানে বলছেন, কেন প্রাণ প্রথম প্রীতিযুক্ত, প্রীতি প্রথম প্রীতি। সো এটাকে কে এখানে প্রেরিত করছে, যে তারপরে এই জিনিসটা কাজ করছে। দেখুন, একদম বেসিক প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। যে আমরা তো প্রাণ স্পন্দন, ছটপট ছটপট চারদিকে সব দেখছি, এই দিয়ে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, লাফাচ্ছি, কিন্তু এই প্রশ্নটা কি মনের ভেতরে উঠছে যে দেখো, চোখটাকেই বা কে দেখার জন্য ওদিকে প্রেরিত করছে? কান দিয়ে তুমি শুনছো, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছ, কি করে এটা ঘটছে? তুমি বলবে না বস্তুটার সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হলো, কিন্তু দুটো বস্তু সংযোগ হলেই কি কাজ হবে? ধরুন আমরা এই দুটো বস্তু জড় বস্তু, এই দুটোকে যদি এরকম রাখি, একে যদি জিজ্ঞাসা করি এ কে, বলতে পারবে? বলছে না আমি চিনি না। বলে তোমরা দুজনে কাছাকাছি এত জানো না? বলছে না আমরা কেউ কাউকে চিনি। তাই না? জড় বস্তুর তো এটাই ধর্ম। দুটো জড় বস্তু আপনি অনন্তকাল ধরে পাশাপাশি রাখুন, কেউ কাউকে চেনে না। ঠিক সেরকম তাহলে অবজেক্ট এবং যেটা ইন্দ্রিয়, এই দুটোর সংস্পর্শে এলেও কোনো সেন্স হওয়ার কথা নয়, বাট একটা সেন্স হচ্ছে। তো আপনি তো অনুভব করছেন, আপনি দৃশ্য অনুভব করছেন, আপনি শব্দ অনুভব করছেন। তাহলে কি করে আপনি শব্দ অনুভবটা করছেন? এই প্রশ্ন তুলে দিয়েছে শিষ্য, মানে গুরুর কাছে এসে বলছেন যে তাহলে এটা কি করে হচ্ছে? চোখকে আমি বললাম চোখ দৃশ্য দেখছে, ঠিক আছে, তাহলে এখানে একটা নিশ্চয়ই কিছু থাকবে, তাহলে কি হবে? সেই প্রশ্নটা করছেন। কেনে সিতাং বাচমিমাং বদন্তি, বাচমিমাং বদন্তি কেনে সিতাম, কার দ্বারা ঈশিতাম অভিপ্রেত হয়ে ইমাম বাচম বাণী বদন্তি উচ্চারণ করে, এই যে শব্দ উচ্চারণ করছি, বাক, তাহলে এটা কে করছে? শব্দটা তো একটা, এখানে এটা একটা যন্ত্র রয়েছে না, কিন্তু সেই যন্ত্রটা কি নিজে নিজে চলছে? যন্ত্রটাকে নিশ্চয়ই একটা শক্তি চালাচ্ছে। দেখুন, যখন একটা হিউম্যান বডি মৃত শরীর হয়, আমরা তো শারীরিকভাবে তাকে কোনোভাবেই কোনো আংশিক খর্বতা দেখছি না। দেখুন, লোকটা ঠিক যেমন শুয়েছিল তেমনই শুয়ে আছে, বাট সামথিং ইজ মিসিং। এই যে কি, সেটা চলে গেল, কি চলে গেল? লোকটা তো ওখানে ছিল যেমনই আছে, হাত আছে, পা আছে, সবই রয়েছে। এই জিনিসটি তার মানে ফাংশন যে করে, এই ফাংশন করার ব্যাপারে নিশ্চয়ই একটা কিছু আছে যেটা ওটাকে ফাংশন করা। সেই জন্য বলেছেন কেনে সিতাং বাচমিমাং বদন্তি। তাহলে এই যে বাক, যেটার জন্য কথা বলে, বাক শক্তি, বলছেন এইটা কি করে হয়, কি করে এটা হচ্ছে? বাক্য বলে থাকে, তাহলে কার ইচ্ছে অনুসারে লোকে বাক্যটা বলে? কার ইচ্ছেতে? বাক্য যে বাক শব্দ কথা বলছে না, কি করে হচ্ছে? কার ইচ্ছেতে তো হচ্ছে, নিশ্চয় একটা ইচ্ছে চলছে, তা নাহলে তো হবে না। সেই জিনিসটি এখানে তুলে ধরেছে। চক্ষু শ্রোত্রম কৌ দেব ইউনক্তি, পরের লাইনে চক্ষুহু শ্রোত্রম কাউ দেব ইউনক্তি। তারপরে বলছেন যে চক্ষু এবং শ্রোত্র এটাকেও কে
যুক্ত করে। এখানে দেব ইউনাক্তি, দেব মানে দেবতা, জ্যোতিষ্মান, তো কোন জ্যোতিষ্মান এটাকে সংযুক্ত করে, তারপর আলাদা হবে না। কারণ চক্ষু কি করে দেখুন, একটাকে উদ্ভাসিত করছে, একটা উদ্ভাসিত করা মানেই সেখানে একটা আলোকিত ব্যাপার আছে। তাহলে এই আলোকিত ব্যাপারটা এলো থেকে, এমনকি যখন দেখুন আপনি এখন বাইরের আলোতে বস্তুকে দেখছেন, যদি সমস্ত বাইরের আলো আমরা বন্ধ করে দিই, যদি আপনাকে একেবারে ডার্ক অন্ধকার মধ্যেই রাখা হয়, তবু আপনি ফিল করবেন যে আমি আছি, করবেন কিনা? তাই তখন যে আপনি আছি বলেন, কার আলোতে আপনি বলেন? প্রশ্নগুলো থট প্রভোকিং, তাই না? বাইরের অবজেক্ট দেখার জন্য আপনি আলো নিয়ে দেখলেন, সব ঠিক আছে, কিন্তু যখন সমস্ত বাইরের আলো বন্ধ হয়ে যায়, তখনও তো আপনি এটা তো ফিল করছেন যে আমি এখনো জ্বলে আছি, মানে আমি এখনো জাগ্রত আছি। এই জাগ্রত অবস্থাটা কি করে ফিল করছেন? তার মানে ভেতরে কিছু একটা তো জ্যোতিষ্মান রয়েছে, সেটাই তো আপনাকে তখনও জানিয়ে দিচ্ছে। ইভেন আপনি দেখুন, আপনি এখন তো ফিল করছেন জাগ্রত অবস্থায় আপনার সমস্ত অবজেক্ট দেখছেন, বুঝছেন। যখন আপনি স্বপ্ন অবস্থাতে রয়েছেন, তখনও আপনার মনটা জাগ্রতের মতো না হলেও খানিকটা জাগ্রতের অনুভব রয়েছে। স্বপ্নে তো সব হারিয়ে যাচ্ছে না, তখন আপনি অনুভব করছেন না, ঠিক আছে ওখানে গেলাম, যদিও সেটা অন্য একটা জগতের মতোই, কিন্তু তখন আপনি আছেন। অ্যাট দ্য সেম টাইম যখন আপনি পরিপূর্ণ ঘুমিয়ে গিয়েছেন, সুষুপ্তি, তখনও আপনার এন্ড হয়ে যাচ্ছে না, তখনও আপনি রয়েছেন। ইভেন তখনও মাইন্ড আছে, তখনও মাইন্ড খুবই সূক্ষ্ম অবস্থায় রয়েছে। তাই আছে বলেই আপনি জেগে উঠে বলেন যে আমি খুব শান্তিতে ঘুমিয়েছিলাম। তাহলে এই যে শান্তিতে ঘুমানোর অনুভবটা কে করে? তখন কিন্তু এই আউটার ওয়ার্ল্ডের কোনো অনুভব নেই আপনার, তাই না? তখন আপনি খুব একেবারে নিবিড় ভাবে ঘুমোচ্ছেন, তখন আপনার বাইরের জগতে কোনো অনুভব আছে? কিচ্ছু নেই, তাই না? কোনো অনুভব নেই। ইভেন আপনার শরীরটা কিছুই আপনি জানেন না। ওই সময় শরীরটাকে তুলে নিয়ে খুব ফেলে দিলে, মানে অন্য কোথাও নিয়ে গেলে আপনি তাও কিছুই বুঝবেন না, কোনো অনুভব নেই। কিন্তু আপনার তবুও ভেতরে যে একেবারে সব সব অফ হয়ে গেছে তা হয়নি। তার মানে অনেকগুলো অফ হয়ে গেলেও কোথাও না কোথাও একটা টিমটিমে আলো তখনও গর্ভগৃহে জ্বলছে, তাই না? মন্দিরের যদি সব আলোগুলো বন্ধ হয়, ভেতরের একটা গর্ভগৃহের আলো ছোট্ট করে জ্বলতে থাকে, তাই না? তাহলে তখনও ওই গর্ভগৃহের আলোটা কিন্তু তখনও জ্বলে। আর জলে বলেই আপনি সকালবেলা উঠে বলেন যে আমি খুব শান্তিতে ঘুমিয়েছিলাম, আরে কই কিছুই তো বুঝলাম না, কখন বৃষ্টি হয়েছিল কিছুই জানি, তাই না? বোঝা যাচ্ছে? আবার দেখুন, ওই যে আপনি শান্তিতে ঘুমিয়েছিলেন, তখন আপনি না পুরুষ না মহিলা, কোনো অনুভব আছে? কিছু নেই। আচ্ছা, তখন আপনি শিক্ষিত না অশিক্ষিত, কোনো অনুভব আছে? তখন আপনি সচা না অচা, কোনো মনে? সচা মানে সরকারি চাকরি, কাগজ থেকে শিখেছি, কাগজে লেখা থাকে সচা, ছোট করে লেখা থাকে, মানে সরকারি চাকুরে। কি সুন্দর না? তো এইরকম, তার মানে তো তখন আপনি কি করেন, কোন অনুভব আছে? নাথিং। আপনি তখন শিক্ষিত অশিক্ষিত, ধনবান দরিদ্র, নাথিং। আপনি প্রাইম মিনিস্টার, অনুভব আছে? নেই, কোনো অনুভব নেই আপনার। স্টিল ইউ আর হ্যাপি, ইউ সি। তাহলে বিয়ন্ড অল দিস অ্যাট্রিবিউটস ইউ আর হ্যাপি। এটা কি প্রমাণ করে দেখুন তো? এটা প্রমাণ করে যে আপনার কোনো কিছু উপাধি না থাকলেও আপনি কিন্তু হ্যাপি হতে পারেন। দেখুন, এটা জাজ্জল্যমান প্রমাণ। বরং আপনি অখুশি সব থেকে যখন আপনি জেগে উঠছেন, জেগে ওঠাতেই আপনার অখুশি, এই আরম্ভ হয়ে গেল আবার যজ্ঞ, কি করতে হবে, কাজ করতে হবে, এই ছোট, এই করো, এই করো। কিন্তু যখন আপনি সমস্তগুলোকে বোঝা সরিয়ে ফেলেছেন, কখন? সুষুপ্তিতে আপনার সমস্ত বোঝা আপনি তখন খুলে ফেলেছেন, সমস্ত অলংকার খুলে ফেলেছেন। এগুলো সব অলংকারেরই মতো, এক একটা উপাধি, এক একটা অলংকার আপনি সব সরিয়ে কি ফেলেছেন, তখন কিন্তু আপনি সব থেকে আনন্দে আছেন। সমস্তগুলো খুলে দেওয়ার পরেও আপনি আনন্দে রয়েছেন, এটা কিন্তু তার প্রমাণ। দেখুন, তাহলে অন্য পয়েন্টে যাই। এখানে যে কথাটা বলেছেন, তাহলে মানে শিষ্য ঋষির কাছে এসেই প্রশ্নটা করছেন যে আমরা চোখ দিয়ে বা ইন্দ্রিয় দিয়ে তার তার বিষয়গুলোকে যে দেখছি, এটা তো ঠিকই আছে,
কিন্তু এই দেখা ক্রিয়াটির প্রেরণাটা কোত্থেকে আসছে, কে এটাকে প্রেরণ করে? নাহলে এটা আমি দেখবো কি করে? দেখাটা যে হচ্ছে সেটি বলেছেন, কে নে শীতাং পততি প্রেষিতাং মানহা। তাহলে মন যে নিজের বিষয়ে ধাবিত হচ্ছে, এই কানেকশনটা কে দিচ্ছে? একটা সময় এরকম ফোনগুলো ছিল না, যে আপনি এক্সচেঞ্জে ফোন করলে ওরা কানেকশনটা দিয়ে দিত। হ্যাঁ, ওখানে একজন অপারেটর রয়েছে, আপনি এই নাম্বার চাই বললে ও কি করতো, ওটাকে কানেক্ট করে দিয়ে যদি ভুল হয়ে যেত তাহলে আবার সমস্যা হতো। তো এরকম করে দিল, তারপরে আপনি ওটাতে চলে গেলেন। এবারে দেখুন খুব ভালো করে, একটা অবজেক্ট বিষয়, তার সঙ্গে ইন্দ্রিয় রয়েছে। এই ইন্দ্রিয় এবং অবজেক্ট থাকলেই দেখা কাজটা হবে না, একটা কানেক্টিভিটি, দ্যাট ইজ মাইন্ড। তাহলে মাইন্ড থাকলে এটা হবে। প্রশ্ন এখানে যে তাহলে বিষয় এবং অবজেক্ট রয়েছে, মানে অবজেক্ট অ্যান্ড ইন্দ্রিয় রয়েছে, তাহলে মাইন্ডটাকে যে কানেক্ট করছে, এই কানেকশনটা কে দিচ্ছে? অপারেটরটা কে? দেখুন প্রশ্নটা কত সুন্দর না, যে তাহলে এই ব্যাপারটা যে ঘটছে, এত মুহূর্তে ঘটছে এবং কোনো ভুল হচ্ছে না, তাহলে কে এই জিনিসটা করছে, কি করে জিনিসটা হচ্ছে? এমনি তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই একটা কিছু ওখানে কনসাসনেস রয়েছে, একটা চৈতন্য ব্যাপার। চৈতন্য মানে চেতন, সামথিং, একটা চেতন ব্যাপার না থাকলে এটাকে কানেক্ট কেউ করতে পারে না। জড় এটাকে করতে পারবে না। আপনি বুঝবেন কেন করতে পারবে না? দেখুন, জড় করলে অনুভবটা আপনি করতে পারতেন না। এই যে আপনি অনুভব করছেন একটা বস্তু, এটা এই, এটা এই, এই অনুভবটা আপনি কি করে না, জড় বস্তু অনুভব করতে পারে না। এই বস্তুটার সঙ্গে যতই আমি যেমনই করি না কেন মডিফিকেশন, এটা অনুভব করতে পারবে না যদি না এর মধ্যে চেতন কিছু থাকে। কনসাসনেস যদি না থাকে, এটা কোনোভাবেই অনুভব করতে পারবে না, রিয়াক্টও করতে পারবে না। আপনি একটা যে গোলাপ ফুল দেখলেন, সুন্দর একটা ফুল দেখলেন, দেখে বলে আহা কি সুন্দর ফুল, এই যে অভিব্যক্তিটা হচ্ছে, এটা কি করে হবে? তাই না? তারপরে আপনার কি করতে হবে সেটাও আপনি ঠিক করছেন, না এই ফুলটা নিতে হবে, না ফেলে দিতে হবে, বা হোয়াট এভার, যেমন ওটা হচ্ছে। ফলে এই যে জিনিসটি হচ্ছে, এইটা হচ্ছে এখানে প্রশ্ন চিহ্ন, কি করে এটা হচ্ছে। উত্তরগুলো আমরা পরে শুনবো, উত্তর দেবেন ঋষি পরপর। এখন প্রশ্নটাকে বুঝে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তারপরে বলেছেন কেন প্রাণ প্রথমা প্রীতি যুক্তাহা। তো ঠিক একই রকম ভাবে প্রাণও কিভাবে যুক্ত হল। আমরা এর আগের দিন মানে অন্য প্রসঙ্গে আমরা পড়েছি, সেখানে আপনারা দেখেছি নিশ্চয়ই যে প্রাণটা কিভাবে হয়। প্রাণটা আসলে কি, এটা বায়ু। তাহলে বায়ু যদি ধরুন বেলুনের মধ্যে ঢোকে আর বেরোয়, আপনার লাংসের মধ্যে ঢুকছে না, বাতাসটা লাংসের মধ্যে গিয়ে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার জাস্ট লাইক বেলুন অনলি, না? সব বেলুনের মধ্যে কি ওটা ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে। বলে বেলুনকে যদি আপনি বলেন যে কি ঢুকলো কি বেরোলো, বলছে আমি জানি না। হ্যাঁ, বেলুন জানে আপনার কি ঢুকলো না। আপনি বলছেন ওরে বাবা আমার প্রাণ ঢুকলো, আমি এটার জন্যই বেঁচে আছি। বেলুন বলছে আপনি কি হচ্ছে আমি জানি না, এটা ঢুকছে, যা সেটা যান্ত্রিক ব্যাপার, ওটা ঢুকছে ওটা বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে হচ্ছে। কিন্তু এই যে ঢুকছে বেরিয়ে যাচ্ছে, সেটাকে আরো সুন্দরভাবে বোঝানোর জন্য বলছেন প্রথমঃ প্রীতি। আপনি বলতে পারেন যে ওটা তো স্টার্ট দেওয়া হয়েছে একবার, তারপরে এখন তো ওটা হচ্ছে বলতে পারেন না? অ্যাকচুয়ালি তাই হচ্ছে। ওই যে ফার্স্ট একবার ঘুরিয়ে দেওয়া হয়েছে না, ওটাই চলছে। কিন্তু ফার্স্টটা কে করলো? প্রথম প্রীতি। কে না? কে না প্রাণ প্রথম প্রীতি যুক্ত। সো এই ফার্স্ট কে শুরু করলো জার্নিটা, তারপরে এরকম এরকম হচ্ছে বুঝলাম। যেই না বেরোচ্ছে তারপরে আবার ঢুকছে, ঢুকছে মানে আবার বেরোচ্ছে, ঢুকছে মানে বেরোচ্ছে, চলছে। রাইট, একদম ঠিকঠাক। বাট ওই শুরুটা হলো কোত্থেকে? কার প্রেরণায় এটা শুরু হলো? দেখুন, ভক্ত কি বলে, ভগবানের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। কথাটা ভুল নয়, কথাটা ঠিকই। তাহলে ভক্ত বলবে যে ভগবানের ইচ্ছেতেই হচ্ছে, তিনি এটা ইচ্ছে করেছেন। বেদান্ত বলবে এখানে ইচ্ছের কোনো দরকার নেই, এখানে ইচ্ছের দরকার নেই, তার সান্নিধ্য মাত্রেই হচ্ছে। দেখুন তফাৎটা বুঝে নিন। খুব সুন্দর সুন্দর পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারেন, অনেক অনেক কাজ হবে, অনেক জিনিসের মানে সমাধান হয়ে যাবে আপনার কাছে। মানে নাহলে ক্ল্যারিটি না বুঝুন, ভক্তি একভাবে করছে, বেদান্ত
দুটোই জট পাকিয়ে যাবে, না হলে জট পাকিয়ে যাবে না, দুটোর মধ্যে সিমিলারিটি আছে, কোনো মানে এ নেই, বৈপরীত্য নেই। তাহলে ভক্ত যেটাকে বলবে না ভগবানের ইচ্ছেতে এটা হচ্ছে, ইয়াস। বেদান্ত বলবেন ইচ্ছে টিচ্ছে করতে হবে না ভগবানকে, ভগবান সর্বশক্তিমান, তার আবার ইচ্ছে কি? তিনি থাকলেই এটা হবে, তার সান্নিধ্যে মাত্রই হবে। বেদান্ত এটা বলছেন যে দেখুন, দ্য ভেরি প্রেজেন্স অফ কনসিয়াসনেস অল দিস থিংস আর হ্যাপেনিং, দ্য ভেরি প্রেজেন্স, সান্নিধ্যে মাত্রে না, সো সান্নিধ্যে, ব্যাস, দ্যাটস অল, তিনি আছেন, দ্যাটস অল, এই জন্য হচ্ছে, আর কিছু করতে না, কিচ্ছু করতাম, তার ইচ্ছে করার দরকারই নেই। তিনি, তার ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না। এটা ভক্তির দিক থেকে ভারী সুন্দর কথাটা, কারণ ভগবান মিথ্যে নয়, কিন্তু ভক্তির দিক থেকে কথাটা ওইভাবে, তিনি ইচ্ছে করলেন তাই জগৎ সৃষ্টি হলো, তিনি ইচ্ছে করলেন এটা হলো, ঠিক, একদমই ঠিক। কিন্তু এখানে ইচ্ছে মানে তার যে একটা ক্রিয়া শক্তি কাজ করছে তা নয়, কিচ্ছু করতে হবে না, তার উপস্থিতিতেই এটা ঘটবে। হ্যাঁ, তার উপস্থিতিতে, যেমন সূর্য উঠলো, সূর্যের কিরণ ফুলের পাপড়িতে পড়লো, পাপড়িগুলো আস্তে আস্তে বিকশিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফুলের পাপড়ি বিকশিত হওয়া মানে সূর্য ইচ্ছে করলো আমি উঠলাম, এবারে ফুল তুমি জাগরিত হও, না না না, আমার ইচ্ছে করতে হবে না, আমি জাগরিত হলেই তুমি আর ঘুমিয়ে থাকতে পারবে না, কারণ তোমার জাগ্রতের কারণই তো আমি, আমার উপস্থিতি তো তোমাকে জাগিয়ে রাখবে। দেখুন, তাহলে এই যে কনসাসনেস যেটা বাইরে বলছি সেটা বাইরে নেই, আপনার ভেতরেই আছেন, অ্যান্ড তার উপস্থিতিতেই আপনার যেগুলো জড় বস্তু সেগুলো সব কিন্তু চেতন হয়ে গিয়েছে। কিন্তু আমরা এখন কি দেখছি, আমরা এটাকে ভাগ করে করে নিয়ে যাচ্ছি কোন জায়গাতে, না আসল চৈতন্যটা কোথায় আছে, এই বিভাজনটা আমরা করে করে যাচ্ছি। যে চৈতন্যের জন্য দেহ চৈতন্য মনে হচ্ছে, যে চৈতন্যের জন্য মন চৈতন্য মনে হচ্ছে, যে চৈতন্যের জন্য ইন্দ্রিয়গুলোকে চৈতন্য মনে হচ্ছে, আসলে এই চৈতন্য হচ্ছেন এই সমস্ত কিছুর থেকে সম্পূর্ণ পৃথক। এখন আপনি বলেন, আচ্ছা বাবা, এত চুলচেরা বিশ্লেষণ করে কি লাভ আমার? লাভ হচ্ছে এই যে এই চৈতন্যকে যদি আমরা বুঝতে পারি, এটাই একমাত্র বস্তু যেটার কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। ওই যে আগেই শুরু করেছিলাম মডিফিকেশন, সো এই মডিফিকেশনটা যদি আমরা এখানে করতে পারি, তাহলে আনকন্ডিশনাল হ্যাপিনেস মানে পাবো। দেখুন, আপনি ভগবানে বিশ্বাস করুন না বিশ্বাস, কিচ্ছু এসে যাবে না, আপনি তো আনকন্ডিশনাল হ্যাপিনেস চান, চিরদিনের জন্য সুখ চান, সেই চিরদিনের জন্য সুখটা আপনি কেবল এখানেই পেতে পারবেন, এটাই একমাত্র পয়েন্ট, একমাত্র, আর কোনো রাস্তা নেই। বলছে আর কোনো কিছু করে হবে না, না কোনো কিছুতে হবে না, নান্য পন্থা বিদ্যতে আয়নায়ন, আর কোনো রাস্তা নেই। ধরুন চশমাটা অনেকে কি করেন, মানে এরকম মজা করে, এটা বলে চোখ খারাপ হলে চোখে পড়ে, মাথা খারাপ হলে, তো কেউ কেউ অবশ্য মাথায় তুলে দেয় চশমাটা, ধরুন মাথায় তুলে দিয়েছে চশমাটা, এবারে চশমা কোথায় খুঁজছে, তাই না? এরকম কাজ করতে করতে ভুলেই গেছে যে ওখানেই আছে, হয়তো অল্প পাওয়ার, চশমাটা সবসময় লাগে না, লিখে যাচ্ছে চশমা কোথায়। দেখুন, এবারে যদি আপনি নানা জায়গায় খোঁজেন, তার কোনো সমাধান পাবেন? এমনকি আপনি যদি চশমার দোকানে গিয়েও খোঁজেন, উত্তর পাবেন, বলছে না না না, আরে এই তো আপনার চশমা, বোঝা গেল? সো তার মানে উত্তর হচ্ছে সঠিক একটাই, সেখানে ছাড়া আপনি যত জায়গায় খুঁজুন না কেন তার সন্ধান পাবেন না। সিম্পল না ব্যাপারটা? সিম্পল। তার মানে ভগবান রয়েছেন আপনার অন্তর্যামী রূপে ভেতরে, সেখানে যদি না খুঁজে আমরা যতই যেখানে খুঁজি না কেন তার উত্তরটা পাবো না। এইটাই উপনিষদ বলছেন যে এইটাকে যদি স্প্লিট করে 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 তুমি বুঝে নিতে পারো, তাহলে ইটারনাল হ্যাপিনেস তুমি পেতে পারবে, অন্তত ইন্টেলেকচুয়ালি তুমি বুঝে নিতে পারবে যে সত্যি সত্যি এই অবস্থাটা লাভ করা সম্ভব কিনা। কারণ চোখ সত্যি তো, চোখটা দেখছে, কিন্তু চোখটাকে কে চালাচ্ছে? হ্যাঁ, সূর্য আলো দিচ্ছে, আচ্ছা সূর্যকে কে আলোকিত করে? না না, ওখানে গ্যাস আছে তো, এই গ্যাসটা ওইখানে, আরে বাবা সূর্যটা গ্যাস এলো কোত্থেকে বলো? গ্যাসটা এলো কোত্থেকে? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্যাট গ্যাস? কোশ্চেন আর উত্তর নেই। কিন্তু গ্যাসটা কি ওখান থেকে এমনি এনে এসে যাবে?
হ্যাঁ, তাহলে গ্যাসের একটা সোর্স থাকতে হবে, সেটা কোত্থেকে এলো? হয়েছে না? ফলে এই যে জিনিসগুলো, এইগুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে এখানে। 1 নম্বর মন্ত্রটা আশা করি বুঝে গেলাম। কেনে শীতাং বাচমিমাং বদন্তি চক্ষু সূত্র কউ দেব ইউনক্তি। উ মানে হচ্ছে বা, উ চক্ষু সূত্রম কউ দেব ইউনক্তি। তাহলে এর অর্থটা আরেকবার টানা অর্থটা বুঝে নি। এটা বলছেন যে কার ইচ্ছেতে প্রেরিত হয়ে মন নিজের নিজের বিষয়ে, যে ইন্দ্রিয়ের বিষয়, সেগুলোতে যাচ্ছে। মন সংকল্প করছে আমি এটা করব সেটা করব, এই যে জিনিসটা হচ্ছে, তাহলে এই জিনিসটা মনটাকে কে চালিত করে? মনটা চলে ঠিক, মন এটা এটা এখানে সংকল্প বিকল্প করছে, কিন্তু এই সংকল্প বিকল্পটা কি এমনি হচ্ছে? দেখুন শ্রীরামকৃষ্ণের এক্সাম্পলগুলো মনে করুন, তাহলে আপনার এগুলো বুঝতে সহজ হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জলটা ওখানে ফুটছে, জলটা টকবক টকবক করছে, তো জলটা কি এমনি টকবক করছে? তাহলে আমরা যখন আপার পার্টটা দেখছি তখন কি বুঝছি? না, জলটা ফুটছে। হ্যাঁ, জল ফুটছে, জল ফুটছে, একদম সত্যি কথাই। কিন্তু কোনো কারণ ছাড়া জল ফুটবে? তাহলে এই যে কারণ, তাহলে আমি দেখছি, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, নাক দিয়ে সব হচ্ছে কাজগুলো, ইন্দ্রিয় সব কাজ করছে, তাহলে একটা নিশ্চয়ই এগুলোকে গাইডিং ফোর্স আছে, এগুলোকে চালিত করার জন্য একটা ফোর্স আছে। এই ফোর্সটার কাছে আমাদের যেতে হবে। হোয়াট ইজ দ্যাট পাওয়ার? সেই পাওয়ারটা কি? দেখুন ভালো করে, এই পাওয়ারটাকে আমরা সকলেই ব্যবহার করে যাচ্ছি, কিন্তু সেই পাওয়ারটাকে আমরা জানতে পারছি না। উপনিষদ বলছেন, অন্তত এই প্রশ্নটা তুলে দিয়েছেন যে এইটা অন্তত বোঝো যে তোমার এই দেহটা জাস্ট জড়পিণ্ড, সেগুলোকে আমরা বিশ্লেষণ করে আরো ডিটেলসে, মানে অন্নময় প্রাণময় ইত্যাদি ইত্যাদি বিভাজনগুলো শিখে ফেলেছি। ফলে এই যে সমস্ত লেয়ারগুলো তোমার কাছে মনে হচ্ছে চৈতন্যময় বলে, কিন্তু এগুলো কোনোটাই তো চেতন নয়। কিন্তু তুমি চেতন অনুভব করো কোত্থেকে? তাহলে এই চেতনটা কোত্থেকে এলো? হ্যাঁ, এই চেতনটা এর ভেতরে রয়েছে, তারই এক একটা ছাপ এসে পড়ছে এগুলোর উপরে, তাই এক একটা স্তর মানে চেতন হয়ে যাচ্ছে। কিন্তু আসল চেতনটা এগুলো সব কিছু থেকে তফাৎ, আলাদা, সম্পূর্ণভাবে আলাদা। এবং আলাদা মানে এগুলোর বৈশিষ্ট্য যা, চেতনের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। এগুলোর মধ্যে যা যা বৈশিষ্ট্য রয়েছে, এটা জলধর্মী, এটা পরিবর্তনশীল, এটা অনন্ত নয়, কিন্তু এই সমস্ত থেকে এটা একেবারে আলাদা। কেন না? এটা হচ্ছে সম্পূর্ণ চেতন, ইনার্ট নয়, সেন্সিয়েন্ট, এবং এটা লিমিটলেস, এর মধ্যে কোনো লিমিট নেই। এই যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে রয়েছে, যখনই আমরা ওই জিনিসটিকে জানবো, আমরা আসলে জানা মানে ওইটা হয়ে যাওয়া। তাই জন্য এটা এত ভ্যালুয়েবল বলেই আপনি প্রশ্ন করতে পারেন যে আচ্ছা, উপনিষদগুলোর খেয়ে কাজ নেই, শুধু এই জিনিসটাকে বিশ্লেষণ করে যাচ্ছে, বাট দ্যাট ইজ দ্য ওনলি থিং টু বি নোন, দ্যাট ইজ দ্য ওনলি থিং। আদারওয়াইজ এই জীবনের কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। আপনি অর্থ উপার্জন করুন, একদিন এন্ড হয়ে যাবে। আপনি অনেক নাম করুন, একদিন শেষ হয়ে যাবে। নাথিং উইল রিমেইন। একমাত্র এইটিকে না জানা পর্যন্ত আপনার আমার জীবনের শেষ নেই। জীবনের শেষ মানে নট ডেথ, মানে এই যে দৌড়টা চলছে, জীবনের গতিতে যে চলেছে, তার লক্ষ্য হচ্ছে ওখানে, একমাত্র লক্ষ্য ওটাই। সেইটার জন্যে আপনি আমি সবাই ছুটেছি। তাই এটা এত মানে দামি প্রশ্ন বলেই উপনিষদ এই প্রশ্নটা করেছেন। হ্যাঁ, নাহলে এটা বোকার মতো প্রশ্ন নয়, এটা অত্যন্ত ভ্যালুয়েবল প্রশ্ন। হ্যাঁ, কি বলে লাখ টাকার প্রশ্ন, এটা কোটি টাকার ছাড়িয়েও প্রশ্ন। কারণ এটা কোনো মূল্যই হবে না, কোটি কোটি বললেও কম বলা হবে। সেই জন্যই দেখবেন সমস্ত উপনিষদ এইটার দিকেই দৃষ্টিপাত করেছেন, কারণ এটাই আমাদের জানতে হবে। দেখুন আপনি কথামৃত পড়ুন, কথামৃত কি বলছে? শ্রীরামকৃষ্ণ বারবার ভগবান ঈশ্বর লাভ করাই জীবনের উদ্দেশ্য এসে বলছেন না? ওর প্রথমেও দেখবেন শেষের দিকে একই কথা রয়েছে। কেন না? ওইটাই একমাত্র কথা,
ওটাই একমাত্র জিজ্ঞাস্য। বলছে আরে আমি তো অন্য কিছু জানতে চাই। জানতে চাও ঠিক, কিন্তু আলটিমেটলি হচ্ছে ওখানেই তোমাকে পৌঁছতে হবে। দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। আপনি হয়তো দেখবেন আচ্ছা তাহলে মেলাবো কি করে, হ্যাঁ আমরা গৃহী মানুষ, আমরা চাকরি করি, আমরা অর্থ উপার্জন করি। ডেফিনেটলি আপনাকে বারণ করছে না, কিন্তু দেখুন এগুলোকে না ভুল বুঝবেন না যে তাহলে উপনিষদ তো ভাই ঋষিদের জন্যই হবে, আমাদের জন্য হবে না। না না না, আপনি জীবনের যেখানেই থাকুন না কেন, যে স্তরেই থাকুন না কেন, আপনার আলটিমেট গোলটা কিন্তু ওখানে। ধরুন একজন দিল্লি যাবে, এখন তিনি পাড়ার একটা টোটোতে উঠেছেন। এখন দিল্লি তার কাছে একটা স্বপ্নের মতো, তাই না? মনে যায় বাবা কবে দিল্লি পৌঁছবো, কোথায় টোটোতে উঠেছি সবে। নো, হোক না। এই জার্নিটা যদি আপনার ঠিকঠাক মতন হয়, নেক্সট নেক্সট করে করে আপনি একদিন দিল্লি পৌঁছে যাবেন, কোনো সমস্যা। এক্স্যাক্টলি ওটাই বলছেন। ফলে কোনোটা আপনার কাছে অপ্রয়োজনীয় নয়। আপনি গারস্থ আশ্রমে রয়েছেন, আমি ধরে নিচ্ছি আপনি সংসারই করছেন, অর্থ উপার্জন করছেন, নানাভাবে সব করছেন, কিন্তু এটা আপনি যেন না ভাবেন যে এই প্রশ্নগুলো আপনার কাছে অপ্রয়োজনীয় নয়। আপনি হয়তো এর গুরুত্ব আজ না বুঝতে পারেন, ভাবছেন আমি অনেকটা দূরে তো তাই আমার মনে হচ্ছে না বোধহয়, আমি আমার পাড়ার ওই রাস্তা ধরে ওই মোড়টাই পর্যন্ত যাব। আর ঠিক এটা আপনার ইমিডিয়েট টার্গেট, কিন্তু ওখানে গিয়ে আপনি থামতে পারবেন না। ওখানে আর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওটা ধরে আপনাকে আর একটা মোড়ে নিয়ে যেতে হবে, সেখান থেকে আবার একটা জায়গায় যাবে, এই করে করে আলটিমেটলি আপনাকে ওখানেই যেতে হবে। বুঝতে যাচ্ছে না? সো এইটাই হচ্ছে আমাদের ব্যাপার। সেই জন্যে আপনি যখন জার্নিটা শুরু করেছেন, অর্থাৎ হাঁটা পথে একটু গিয়েছেন, না দিল্লি যাওয়া ভাই সে কোথায়, ট্রেন ধরতে হবে, ফ্লাইট ধরতে হবে, ও বিরাট ব্যাপার। নো, জার্নিটা আপনি যদি শুরু করেন, ব্যাস হয়ে গেল। স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। সো বিগিনিং অফ দিস জার্নি অনেক বেশি ভালো একদম শুরু না করার থেকে। এনিওয়ে নো, তো যে কোনো ভাবে আপনি শুরু করছেন, নো ইয়েস আমি শুরু করেছি, আমার এই জীবনে আমি যতটুকু পেয়েছি তার ভেতর থেকে আমি অন্তত একটু শুরুটা তো করতে পেরেছি। সেই জন্যে এটাকে কখনো এরকম যেন আমরা না ভাবি যে এই সব মানে হাই ব্যাপার। হাই ব্যাপার নয়, এই প্রশ্ন আপনারও, সকলেরই প্রশ্ন যে কি করে এই জিনিসটা ঘটছে। আপনি একটু শান্ত হয়ে যদি এগুলোকে বিচার করেন, তখন এগুলো বুঝতে পারবেন। একবারে ছটপটে মন নিয়ে এটা হবে না, এটা ঠিকঠাক। এই যে বিচারগুলো না, যদি আপনি ধরুন যে মুডটা নিয়ে আপনি টিভি দেখতে বসেন, ধরুন যেখানে কোনো সিরিয়াল দেখছেন বা অন্য কিছু, সেই মুডটা নিয়ে নিশ্চয়ই এটা হবে না, এটা আমি মানছি। কিন্তু যখন একটু শান্ত হয়েছেন, নিজেকে একটু বিশ্লেষণের দিকে নিয়ে যাচ্ছেন, তখন আপনার মনে আসবে তাই তো ব্যাপারটা কি ঘটছে। তখনই আপনি দেখবেন একটা ডেফিনেটলি ওখানে একটা ব্যাপার রয়েছে। তা না হলে এই জিনিসটা ঘটতে পারে না, ঘটবে না, এমনি এমনি ঘটবে না, একটা নিশ্চয়ই কারণ আছে। এবং যে জিনিসটি আছে সেটি ওখানে ভিজিবল হচ্ছে না, বোঝা যাচ্ছে না। এফেক্টটাকে বোঝা যাচ্ছে, কজটাকে বোঝা যাচ্ছে না। যেমন দেখুন, যেমন আমরা বলছি লাইটটা জ্বলছে, ইয়েস লাইট জ্বলছে, এটা কি? এটা এফেক্ট। সো হোয়াট ইজ দ্য কজ? ইলেকট্রিসিটি ইজ দ্য কজ। সো ইলেকট্রিসিটিটাই এভাবে ম্যানিফেস্টেড হয়েছে, কিন্তু আমরা ভাবছি কি নো নো, কোথায় ইলেকট্রিসিটি, এই তো লাইটটা জ্বলে আছে না, কি সুন্দর লাইটটা, এটা আবার ইলেকট্রিসিটি তোমরা কি বলো, নাথিং। কিন্তু বিশ্লেষণ করে করে এইখানে দেখাচ্ছেন যে এটার থেকে ওটা সম্পূর্ণ আলাদা। দেখুন ইলেকট্রিসিটি অ্যান্ড বাল্ব আলাদা কি না? দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ইলেকট্রিসিটি না থাকলেও রাইট, মানে বাল্ব না থাকলেও ইলেকট্রিসিটি আছে। ইলেকট্রিসিটি হচ্ছে সার্টেন কন্ডিশন টু ম্যানিফেস্ট দ্যাট পাওয়ার। বডি ইজ দ্য কন্ডিশন টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি উইদিন ইউ। সো যখনই ওই কন্ডিশনটা ফেভারেবল হয়, ইয়েস উই আর লিভিং বিইং, উই আর হিয়ার। এইটাই বলছেন এখানে উপনিষদ, যে দেয়ার মাস্ট বি সাম রিজন, একটা কারণ আছে। সেটাই বলেছেন, কে নে সিতাং পাততি প্রেষিতাং মানা কে না প্রাণ প্রথম প্রীতি যুক্ত। হ্যাঁ, প্রাণ কিভাবে তাহলে সংযুক্ত হচ্ছে? প্রথম প্রীতি। কে নে সিতাং বাচ মিমাং বদন্তি, এই যে বাক কথা বলে, কে নে সিতাং, কার সংকল্পে এই কথাগুলো হচ্ছে? চক্ষুসত্রং কৌদেব ইনক্তি, তাহলে চক্ষুসত্রা এগুলো কি করে তার নিজের নিজের কাজগুলো করছে, এই প্রশ্ন এখানে তোলা হয়েছে।
আজকে আর এগোতে পারবো না, এটাতেই থামবো। কিন্তু এগুলো বারবার বলছি এই জন্য একটু চিন্তা করে করে এগুলো পড়তে হবে। কথাগুলো দেখুন খুব সহজ, এখানে কঠিন বিশেষ কোনো শব্দ নেই, বিরাট একটা শব্দ হাই সাউন্ডিং এরকম নেই। কিন্তু এখানে দুটো যেটা রয়েছে, ঈশিতং প্রেষিতং আর এই প্রীতি। তো এগুলো হচ্ছে ওরকম, ঈশিত মানে গভর্নিং, হ্যাঁ, তাকে প্রেরিত করে। তো এই যে তার মানে একটা কিছু প্রেরিত করা মানে ওখানে একটা চৈতন্য কিছু থাকবে, চেতন কিছু থাকবে, তা নাহলে এটা ঘটনা তো ঘটবে না। তো সেই জিনিসটি কে করছে, কে করছে? মন হাজার হাজার জিনিসকে তুলে রাখে। দেখুন মন কত কিছুকে তুলে রাখছে, সমস্ত কিছু জিনিস আপনি যা করেছেন তার একটা বিরাট ইমপ্রেশন মন ধরে রেখেছে। ধরে তো রেখেছে বুঝলাম, কিন্তু এটা অপারেট করছে কে? ক্যামেরা ছবি তোলে ঠিক, লাইক মাইন্ড, কিন্তু ছবিটা যে উঠছে এটা তার অপারেটর আছে, সে তো ওখানে এরকম করলো তাই না ছবিটা উঠলো। তো এখানে মাইন্ডটাকে কে অপারেট করছে, কে? সেই যেটি বলছেন যে তাহলে কে এটাকে চালায়, মাইন্ডটা কিভাবে কাজ করছে? ইন্দ্রিয়গুলোই যে বস্তুর সঙ্গে সংযুক্ত হয়ে তার তার ছবিটা নিয়ে আসছে, কান যে বলছে এটা কি করে হচ্ছে? কান, ওখানে শব্দ, মাইন্ড, এই বিয়েটা হলো, ঠিক প্রসেসটা বুঝে গেলাম। শব্দ নিয়ে এলো ওখানে, ওখানে ফেললো চিত্তর কাছে, সে এসে বললো এটা এই ধরনের শব্দ, ঠিক আপনি বুঝছেন। কিন্তু এই জিনিসটা ঘটাচ্ছে কি করে, এই প্রসেসটা হচ্ছে কে আপনাকে বললো যে এখন রেডি করো, বস্তু এসে গেছে, কান আছে, হ্যাঁ এখন শোনার জিনিস এসে গেছে, শুনতে হবে, ও তারপরে প্রসেসটা নাহলে বুঝলাম, কিন্তু কে ওই যন্ত্রটাকে স্টার্ট করছে কি? এইভাবে এটাকে অ্যাপ্রোচটা নিয়ে গিয়েছে। উত্তর আসবে, আরো প্রশ্ন রয়েছে, উত্তর ঋষি দেবেন, অত্যন্ত সুন্দর উত্তর এখানে রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। তাহলে আজকের আমরা পাঠ শেষ করছি এইখানে যে প্রশ্নগুলো দিয়ে। প্রশ্ন তাহলে কি হলো? প্রশ্ন হচ্ছে কার দ্বারা প্রেরিত হয়ে মন, প্রাণ, বাক, চক্ষু এবং শ্রোত্র কাজ করে? এই যে তার তত্ত্ব বিষয়ে এটা প্রেরিত হচ্ছে, কার দ্বারা প্রেরিত হচ্ছে, কে এটাকে প্রেরণ করছে? হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু চিন্তার বিষয়। এগুলোকে গভীরভাবে চিন্তা করলে তবেই আমরা এর একটা গভীরে যেতে পারবো। সমাধানটা ঋষি বলে দিয়েছেন বলে আমরা সবসময় ওই ব্রহ্ম, ওই ব্রহ্ম, না না না, ব্যাপারটা ঠিক অত সিম্পল নয়। ব্রহ্ম 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 ব্রহ্ম, উত্তর কথা ব্রহ্ম ব্রহ্ম। আপনাকে উত্তরটা বার করতে হবে। উত্তরটা ঋষি বলে দিয়েছেন মানে ওটাই আওড়ানোই উত্তর নয়, তাই না? সেই জন্য আমরা কোনো উত্তর পাই না। তখন বলা হয় যে কে আপনি, হ্যাঁ তুমি কে, তোমাকে জানতে হবে। ও আমি তো আত্মা। আরে ওটা কি? ওটা উত্তর, ওটা বই পড়া উত্তর। আপনাকে জানতে হবে আপনি কে, নিজের থেকে উত্তরটাকে খুঁজে বার করুন। বই পড়া উত্তরটা বলে দিলে পরীক্ষায় নম্বর পাবেন, কিন্তু আসল জিনিসটা হলো না। সেইটাই হচ্ছে বার করতে হবে, সেইটাই ঋষি আমাদের বলবেন কি করে আমরা উত্তরটা। তাহলে আজকের কেনোপনিষদ পাঠ আমরা এখানে শেষ করছি।